আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। দেখুন, রাজনীতির দাবার বোর্ডে দৃশ্যত যা দেখা যায় তার পেছনে আসল খেলাটা খেলে অদৃশ্য কিছু হাত, কিছু কৌশল আর এমন কিছু নীরবতা যা হাজারটা শব্দের চেয়েও বেশি গর্জে ওঠে। আমরা অনেকেই ভাবি দিল্লির দরবারে যখন কোনো ঝড় উঠে তার ঝাপটা এসে শুধুই ঢাকার রাজপথকে নাড়িয়ে দেয়, কিন্তু একটু গভীরভাবে যদি তলিয়ে দেখেন তাহলে বোঝা যাবে জল মাপার এই খেলায় কে কাকে ব্যবহার করছে আর কে বাস্তবে নিজের অজান্তেই অন্যের সাজানো দাবার গুটি হয়ে উঠছে। আজ এমন এক কূটনৈতিক টানাপোড়েন আর রাজনৈতিক নাটকের ব্যবচ্ছেদ আমরা করতে চলেছি, যার একদিকে আছে ক্ষমতার কেন্দ্রচ্যুত এক পরাশক্তি, অন্যদিকে এক চরম দোলাচলে থাকা প্রশাসন, এবং মাঝখানে দাঁড়িয়ে থাকা এমন এক প্রতিবেশী যে একই সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখে পেছনে ভিন্ন কোনো সমীকরণের একটা গভীর হিসাব মেলাচ্ছে। পুরো আলোচনা জুড়ে এমন কিছু দৃশ্যপট উন্মোচিত হবে যা হয়তো আপাতত দৃষ্টিতে চোখ এড়িয়ে গেছে, কিন্তু আগামী দিনের দক্ষিণ এশিয়ার ক্ষমতার যে সমীকরণ সেই সমীকরণ বদলে দিতে এগুলোই হতেই যাচ্ছে মূল চালিকা শক্তি। সুপ্রিয় দর্শক, সম্প্রতি দিল্লির ঐতিহ্যবাহী ক্লাবে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল বক্তব্য রাখলেন এবং তার জবাব দিতে গিয়ে ঢাকার পররাষ্ট্র দপ্তর থেকে যে অভাবনীয় তোপ দাগা হলো, তা কেবল দুই প্রতিবেশীর মাঝে সামান্য কথা কাটাকাটি কিন্তু নয়, বরঞ্চ এটা ছিল বহুদিনের চেপে রাখা পুঞ্জীভূত ক্ষোভ, অনিশ্চয়তা আর পারস্পরিক অবিশ্বাসের এক প্রকাশ্য বিস্ফোরণ। দেখুন, শেখ হাসিনা যখন দূর থেকে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে আগামী দিনে ফিরে আসার হুঙ্কার ছাড়েন, কিংবা ঢাকার বর্তমান শাসক গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তুলেন, তখন প্রশ্ন উঠে ওই কণ্ঠস্বর কি কেবলই এক রাজনৈতিক প্রবীণ নেত্রীর ব্যক্তিগত হতাশা, নাকি এর পেছনে রয়েছে দিল্লির সেই চিরাচরিত নীরব সমর্থন, যা ছাড়া এমন বিশ্বমঞ্চে কথা বলা প্রায় অসম্ভব। দর্শক, ভারত দাবি করতেই পারে এটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগ ছিল, কিংবা এই বক্তব্যের দায় তাদের নয়, কিন্তু দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি সেই ভূ রাজনীতিকে যারা সামান্য হলেও চিনেন তারা খুব ভালো করেই জানেন যে দিল্লিতে বসে কোনো বহুল আলোচিত ব্যক্তিত্ব এমন আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য দেবেন আর সেখানকার সাউথ ব্লক তার কোনো কিছুই টের পাবে না বা আটকাবে না, এটা বিশ্বাস করা কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষকের কাছে বেশ শক্ত এবং কঠিন। কিন্তু ঘটনার আসল মোড় এখানে নয়, মোড়টা ঘুরে গেল ঠিক তখনই যখন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নজিরবিহীন কূটনৈতিক ভাষার ব্যবহার করল। দর্শক, একটি সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্র দফতর যখন রাজনৈতিক জনসভার মতো চড়া সুর আর ঝাঁঝালো শব্দ প্রয়োগ করে প্রেস রিলিজ তৈরি করে এবং কয়েক ঘন্টা ব্যবধানে সেই বিবৃতি নয় নয় বার সংশোধন করতে বাধ্য হয়, তখন স্পষ্ট হয়ে যায় ভেতরের দোলাচল আর অপেশাদারিত্বের চিত্রটা। প্রশ্ন ওঠে, এই অস্থিরতা কি ভারতের বিরুদ্ধে নিজেদের কঠোর প্রমাণ করার মরিয়া প্রচেষ্টা, নাকি নিজেদের অভ্যন্তরীণ যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে ঢাকার সরকারি নথির আড়ালে ঢেকে রাখার এক ব্যর্থ চেষ্টা? একদল বিশ্লেষক যখন একে রাজপথের আন্দোলনকারীদের আবেগী স্লোগানের সাথে তুলনা করছেন, তখন রাজনীতির জন্য পিঠটা কিন্তু ভিন্ন এক সত্যের কথা বলে। দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষী, বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি দীর্ঘ ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিকে কেবলমাত্র কিছু ঝাঁঝালো শব্দ আর আইনি তুপ দিয়ে চিরতরে দৃশ্যপট থেকে আসলে মুছে ফেলা অতটাও কিন্তু সহজ নয়, যতটা সহজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মুখের কথায় ভাবা হয়। এখানে কিন্তু দিল্লির আসল চালটা খুব ভালো করে খেয়াল করার মতো। বাংলাদেশ যখন ক্ষোভের আগুনে ফুঁসছে এবং প্রকাশ্যে কড়া অবস্থান নিচ্ছে, তখন আমরা দেখলাম ভারতের প্রতিক্রিয়া কিন্তু একদম বরফের মতো শীতল ও বলা চলে কৌশলী। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অতি ঠান্ডা মাথায় বিষয়টি কিন্তু উড়িয়ে দিয়ে বললেন, এই আয়োজনে তাদের সরকারের কোনো ধরনের ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার ব্যক্তিগত মন্তব্যের সাথে দিল্লি কোনোভাবেই একমত নয়। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে তারা ঢাকাকে আশ্বস্ত করার ভঙ্গিতে এও ইঙ্গিত দিল যে বাংলাদেশের বর্তমান নির্বাচিত
বা দায়িত্বপ্রাপ্ত সরকারকেই তারা বৈধ ও সার্বভৌম প্রতিনিধি হিসাবে কিন্তু মান্য করে। এমনকি আগামী দিনের বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর তোড়জোড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সুপ্রিয় দর্শক, গভীরভাবে দেখলে এই প্রশ্নটা এড়ানো যায় না। এটা কি ঢাকার সাথে দিল্লির নতুন বন্ধুত্বের বার্তা, নাকি এটি দুই নৌকায় পা দিয়ে নিজের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ উদ্ধারের এক চরম চতুর কূটনীতি? সুপ্রিয় দর্শক, বাস্তবতা হলো ভারতের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান এমন এক জায়গায় বর্তমান সময় দাঁড়িয়ে আছে যেখানে তারা ঢাকাকে একেবারে চটিয়ে দিতে পারে না, চাইলেও সেটা সম্ভব নয়। আবার বহুদিনের পরীক্ষিত যে মিত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, তাদেরকেও পুরোপুরি ছুঁড়ে ফেলতেও পারে না। একদিকে তারা নিজেদের ভূখণ্ডে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দিয়ে কথা বলার জন্য এক ধরনের প্রচন্ড স্পেস বা সুযোগ দিচ্ছে, যা ঢাকার উপর এক ধরনের মানসিক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে রাখে। আবার অন্যদিকে ঢাকা যেন একদম হাতছাড়া হয়ে কোনো শত্রুভাবাপন্ন বলয়ে যোগ না দেয়, সেজন্য তারা বর্তমান প্রশাসনের সাথেও কিন্তু হাসি মুখে হ্যান্ডশেক করার এক ধরনের নাটক বজায় রাখছে। এই যে একই সাথে দুজনকে আশ্বস্ত করা আর দুজনকেই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রাখা, এটাকে কূটনীতির ভাষায় কি বলে জানেন? এটাকে কূটনীতির ভাষায় বলা হয় কৌশলী ভারসাম্য। কিন্তু সাধারণ মানুষের চোখে দেখলে মনে হতে পারে ঢাকার কিছুটা অসংলগ্ন এবং নরবরের পররাষ্ট্রনীতির সুযোগ নিয়ে দিল্লি হয়তো একটা বড় মনস্তাত্ত্বিক খেলা খেলছে, যেখানে চালগুলো সবই কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে, ঢাকার নিয়ন্ত্রণে কোনো চালই নেই। তবে দেশের ভেতরের সমীকরণটা কিন্তু আরো জটিল। শেখ হাসিনা যখন অভিযোগ তোলেন যে বর্তমান যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার এবং তার দলের বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে, তখন তার সমর্থকদের কাছ থেকে সেই বক্তব্য কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক মনে হচ্ছে। কেন? কারণ ইতিহাসের প্রতিটি বাঁকেই দেখা গেছে প্রবল জনরোষে সরকার পতনের পর বিজয়ী গোষ্ঠী কিন্তু বিজিতদের চিরতরে নির্মূল করতে চায়। কিন্তু গণভিত্তি থাকা কোনো রাজনৈতিক শক্তিকে যদি কেবল ক্ষোভ আর আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার দোহাই দিয়ে একপাশে সরিয়ে রাখার চেষ্টা হয়, তবে তার ফল কখনোই আসলে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব আনে না। এটাই হচ্ছে বাস্তবতা। ঢাকার শাসকেরা হয়তো ভেবেছিলেন ভারতকে কড়া ভাষায় এক হাত নিলে দেশের ভেতরে তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার পারদ চড়চড় করে বাড়বে। কিন্তু নীতি নির্ধারণী টেবিলে কূটনৈতিক শিষ্টাচার বিসর্জন দিয়ে কোনো স্থায়ী সুফল অর্জন করা সম্ভব নয় এবং সেটা হয়ওনি। একথা অভিজ্ঞ রাজনীতিকরা খুব ভালো করেই বোঝেন এবং জানেন। এর পরবর্তীতে কিন্তু আমরা ফলাফল দেখেছি ঢাকার সাথে বাণিজ্য বিষয় নিয়ে। কূটনীতির টেবিলে আর রাজপথের মাইক এক বস্তু নয়। রাজপথে যা করতালি কোড়ায় আন্তর্জাতিক টেবিলে তা মাঝে মধ্যে কিন্তু বড় দুর্বলতা হিসাবে চিহ্নিত হয়ে যায়। ঢাকার এই মেজাজি অবস্থান একদিকে যেমন তাদের ভেতরের যে সিদ্ধান্তহীনতা, সেই সিদ্ধান্তহীনতাকে উন্মুক্ত করে দিয়েছে, ঠিক তেমনি ভারতকে দিয়েছে এক পরম কৌশলগত সুবিধা। ভারত কিন্তু খুব ভালো করেই একটা বিষয় জানে, সেটা হচ্ছে ঢাকার বর্তমান যে রাজনৈতিক কাঠামো, সেই রাজনৈতিক কাঠামোর ভেতরে এক ধরনের অভ্যন্তরীণ বিভাজন চরমভাবে বিদ্যমান রয়েছে। সেই বিভাজনকে কাজে লাগিয়ে একদিকে তারা কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক কার্ডটি পকেটে রেখে দিচ্ছে ভবিষ্যতের যে দর কষাকষি রয়েছে সেই দর কষাকষির জন্য, আর অন্যদিকে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের নানা বাণিজ্যিক ও কৌশলগত সুবিধা আদায়ের জন্য বর্তমান যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের সাথেও কিন্তু আলোচনার দরজা তারা বিশদভাবে খোলা রেখেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রশ্ন জায়গা স্বাভাবিক। বাংলাদেশ কি বাস্তবে কোনো শক্ত অবস্থানে দাঁড়িয়ে দর কষাকষি করতে পারছে, নাকি কেবলমাত্র আবেগের বশে এমন সব পদক্ষেপ নিচ্ছে যা দীর্ঘমেয়াদে আসলে নিজেদেরকেই আরো বেশি কোণঠাসা করে ফেলবে? সুপ্রিয় দর্শক, রাজনীতিবিদরা প্রায়ই ভুলে যান যে ক্ষমতার পালাবদল সাময়িক হতে পারে, কিন্তু ভৌগোলিক প্রতিবেশীকে কখনোই কিন্তু স্থায়ীভাবে পাল্টানো বা অস্থায়ীভাবে পাল্টানো সম্ভব নয়। ভারতের জন্য বাংলাদেশে যেমন পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য অপরিহার্য, বাংলাদেশের জন্য ভারতও ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতিতে এক এড়ানো অসম্ভব বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনকে ঘিরে তৈরি হওয়া এই যে জলঘোলা পরিস্থিতি, এখানে আসলে দুটি বার্তা দেয়। প্রথমত, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে সরলেও শেখ হাসিনার রাজনৈতিক উপস্থিতি দিল্লি বা ঢাকার জন্য মোটেও কিন্তু শেষ হয়ে যায়নি।
তিনি এখনো সেই অদেখা প্রভাব হয়ে আছেন, যার একটা অডিও বার্তা বা সংবাদ সম্মেলন ঢাকার নীতি নির্ধারকদের রীতিমতো ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয়টি হচ্ছে, বাংলাদেশ সরকারের এই ক্ষুব্ধ ও তাড়াহুড়া করে দেয়া প্রতিক্রিয়া এটি প্রমাণ করে যে তারা শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন বা তার মুখ খোলাকে কতটা মারাত্মক ধরনের হুমকি হিসাবে বলে মনে করছে। সুপ্রিয় দর্শক, একটু দার্শনিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে একটু স্পষ্টভাবে বোঝা যায় ক্ষমতার লড়াইয়ে সত্য আর মিথ্যার সীমান্ত প্রায়শই কিন্তু ঝাপসা হয়ে যায়। শেখ হাসিনা যখন দাবি করেন তার বিরুদ্ধে সমস্ত বিচারিক প্রক্রিয়া একপাক্ষিক বা প্রতিহিংসামূলক, তখন তার সমর্থকেরা এর মধ্যে কিন্তু খুঁজে পান এক ধরনের রাজনৈতিক নির্যাতনের গল্প। আবার অন্যদিকে যারা অতীতে তার শাসনের তিক্ত অভিজ্ঞতা সহ্য করেছেন, তারা এই বক্তব্যকে সত্য অস্বীকারের অপচেষ্টা হিসাবে কিন্তু দেখেন। কিন্তু সুপ্রিয় দর্শক, এই দুই বিপরীত মেরুর দ্বন্দ্বে আসল মাসুল গুনতে হচ্ছে কাকে? আসল মাসুল গুনতে হচ্ছে রাষ্ট্রকে। একটা রাষ্ট্র যখন নিজের পররাষ্ট্রনীতি সামলাতে গিয়ে আবেগকে বিবেচনার উপরে স্থান দেয়, তখন আন্তর্জাতিক মহলে তার গুরুত্ব ও পেশাদারিত্ব দুটোই কিন্তু ধাক্কা খায়। শেখ হাসিনার এই একটিমাত্র সংবাদ সম্মেলন যেন পুরো কূটনৈতিক পাড়ায় এক অদৃশ্য আয়না ধরে দিয়েছে, যেখানে সব পক্ষের আসল যে চেহারা রয়েছে সেই চেহারাটা স্পষ্টভাবে কিন্তু এখানে ফুটে উঠছে। দর্শক, এখন প্রশ্ন হতে পারে, ভারতকে আসলেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে বিষয়, সেই বিষয়ে কোনো আন্তরিক পদক্ষেপ নেবে, নাকি তাকে এক প্রকার রাজনৈতিক হাতিয়ার বানিয়ে সেখানেই রেখে দিবে? দেখুন, ইতিহাসের অভিজ্ঞতা বলে ভারত কখনোই তাদের বিশ্বস্ত যে মিত্র রয়েছে সেই মিত্রদের আসলে এভাবে বলির পাঠা কখনোই বানায় না, অন্ততপক্ষে যতক্ষণ না নিজেদের অস্তিত্বের উপর কোনো বড় আঘাত আসে। রণধীর জয়সওয়াল যতই বলুন না কেন যে তাদের সরকার এই বক্তব্যের সাথে যুক্ত নয়, কিন্তু দিল্লিতে বসে এমন বৈষয়িক প্রচার মাধ্যমের সামনে কথা বলার সুযোগ পাওয়া আসলে কোনো কাকতালীয় ঘটনা নয় এবং কোনো চারটিখানি ঘটনাও নয়। এর পেছনে রয়েছে এক গভীর বার্তা, এবং সেটা হচ্ছে দিল্লি বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে তাদের কাছে শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব এখনো কিন্তু কোনোভাবে শূন্য হয়ে যায়নি। তারা ঢাকার বর্তমান যে সরকার, সেই সরকারের সঙ্গে হয়তো রাষ্ট্রীয় কাজ চালাবে, কিন্তু শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়ে কখনোই সেটা তারা করবে না। অন্যদিকে ঢাকার অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনৈতিক পটভূমির কথা যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, তবে আমরা কি দেখব? আমরা দেখব যে সেখানে কিন্তু এক অদ্ভুত রকমের অস্থিরতা বিরাজ করছে। সরকারের ভেতরের আমলাতন্ত্র বা পররাষ্ট্রনীতি পরিচালনাকারীরা কি মনে করছেন? তারা মনে করছেন ভারতকে কড়া ভাষায় আক্রমণ করলে হয়তো দেশের মানুষের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা বাড়বে বা বৃদ্ধি পাবে, এবং তারা নিজেদের শক্তিশালী হিসাবে জাহির করতে পারবে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টোটা। যখন একটি প্রেস রিলিজ বারবার পরিবর্তন করতে হয়, যখন বক্তব্যের ভাষা কোনো দায়িত্বশীল রাষ্ট্রের প্রতিনিধি অপেক্ষা রাজপথের বক্তার মতো শোনায়, তখন বৈষয়িক দরবারে দেশের ভাবমূর্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। প্রতিপক্ষকে দণ্ডপ্রাপ্ত বা দুষ্কৃতিকারী বলে গালমন্দ করলেই তার জনভিত্তি বা ঐতিহাসিক অস্তিত্ব হঠাৎ কিন্তু কোনোভাবেই ধুলোয় মিশে যায় না। একটি শক্তিশালী ও জনপ্রিয় দলের শেকড় অনেক গভীরে গ্রথিত থাকে, এটাই বাস্তবতা। আর সেই সত্যকে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মোকাবেলা না করে যদি কেবলমাত্র আইনি এবং ভাষাগত আক্রমণ দিয়ে উধাও করার চেষ্টা করা হয়, তাহলে সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। দর্শক, এই পুরো ঘটনাটির ভেতরে সবচেয়ে বড় শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা হলো দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন কিন্তু এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দিল্লি খুব চতুরতার সাথে দেখছে ঢাকা কিভাবে প্রতিটি বল মোকাবেলা করে। তারা একবার বল ঠেলে দিচ্ছে ঢাকার কোর্টে, আবার ঢাকা যখন সেটা নিয়ে অনেক বেশি নাচানাচি করছে, তখন নিজেদের হাত ধুয়ে ফেলার অভিনয় করে ঢাকাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু সুপ্রিয় দর্শক, এই খেলার পেছনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের উপর নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব ধরে রাখা। শেখ হাসিনা এখানে দিল্লির একটি অত্যন্ত শক্তিশালী তাস, যাকে প্রয়োজন মতো ব্যবহার করা হবে এবং হচ্ছে। আর ঢাকা যদি এই চাল বুঝতে না পেরে শুধুই আবেগী প্রতিক্রিয়া দেখাতে থাকে, তবে শেষ পর্যন্ত আমার দৃষ্টিতে তারা নিজেরা নিজেদেরকেই আরো অনেক বেশি ফাঁদে ফেলে দিবে। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই রাজনৈতিক নাটকের পেছনে রয়েছে এমন কিছু অদৃশ্য খেলা,
যা আপাতত দৃষ্টিতে সাধারণ জনতার চোখে পড়ছে না বা চোখে পড়ে না। এখন যদি পুরো দৃশ্যপটটি একসাথে আপনারা মিলিয়ে দেখেন বা চিন্তা করেন আমি যা যা বললাম, তবে ছবিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। দিল্লির রাজপথে শেখ হাসিনার সেই স্পষ্ট হুঙ্কার আর তার জবাবে ঢাকার পররাষ্ট্র দপ্তরের এই কড়া সুরের হাঁকডাক, সবটাই আসলে ক্ষমতার সেই যে পুরনো লড়াই, সেই লড়াইয়ের নতুন রূপ। একদিকে শেখ হাসিনা প্রমাণ করতে চাইছেন যে তিনি মাঠ ছেড়ে পালিয়ে যাননি, তার শক্ত অবস্থান রয়েছে এবং ভারতের মাটি থেকেই তিনি আবার নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব জানান দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে ঢাকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে মনে হচ্ছে ঢাকার বর্তমান প্রশাসন আন্তর্জাতিক সমাজকে বুঝাতে মরিয়া হয়ে উঠেছে যে পুরোনো দিনের সেই প্রভাবশালী নেত্রীর বা শেখ হাসিনার দিন এখন শেষ। কিন্তু এই দুই পক্ষের মারামারিতে ভারতের লাভটা হচ্ছে সবচেয়ে বেশি। তারা একদিকে শেখ হাসিনাকে নিরাপদে আশ্রয় দিয়ে বিশ্বস্ততার প্রতীক সাজছে, আর অন্যদিকে ব্রিক্স বা অন্যান্য আন্তর্জাতিক ফোরামের দোহাই দিয়ে ঢাকার বর্তমান ক্ষমতার যে কেন্দ্র, সেই কেন্দ্রকে নিজেদের বলয়ে বেঁধে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বলা চলে ভেদেও রাখছে। তবে দিন শেষে কূটনীতি বা রাজনীতির মাঠে শেষ হাসিটা কিন্তু তারাই হাসে যারা আবেগকে সরিয়ে রেখে ঠান্ডা মাথায় চাল চালতে পারে। চড়া কথা বা ঝাঁঝালো বিবৃতিতে সাময়িক হাততালি হয়তো বা পাওয়া যায় গুটি কয়েক মানুষের কাছ থেকে, কিন্তু ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে প্রয়োজন রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং নিজেদের অবস্থান সম্পর্কে সঠিক উপলব্ধি। শেখ হাসিনা আর ঢাকার এই সাম্প্রতিক তুপ যুদ্ধ আমাদের এটাই কিন্তু মনে করিয়ে দিল যে জলগুলা যতটাই হোক না কেন, আসল খড়কুটো এখনো কিন্তু দিল্লির হাতেই রয়েছে। আগামী দিনগুলোতে এই সমীকরণ আরো যে কত নাটকীয় বাঁক নেয়, সেটাই দেখার বিষয়, নাকি নতুন কোনো ভূ রাজনৈতিক ঝড়ের আভাস দেয়, সেদিকে কিন্তু এখন পুরো দক্ষিণ এশিয়ার নজর থাকবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।